বিএনপির যারা ভাবতেছেন যে ক্ষমতা এসে 16 বছরে ক্ষুধা মিটাবেন, তাদের জন্য এক বালতি সমবেদনা রইল। এইরকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টাইনে নামায় দিবে। 5 আগস্ট আওয়ামী লীগকে পিটিয়েছিল, রাজনীতি থেকে মাইনাস করে দিয়েছিল। বিএনপির অবস্থা সেরকম হতে পারে। আগামীর ক্ষমতা বা ভবিষ্যতের রাষ্ট্র ক্ষমতায় বিএনপির যেন যেটা হাতছানি দেওয়া, সেই হাতটা দূর থেকে দূরে সরে যাচ্ছে। বিএনপি এবং বিশেষভাবে বলতে চাই, আপনাদের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাব দিতে করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে জানাই স্বাগতম। দর্শক, এবার কিন্তু বিএনপিকে একেবারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন পিনাকি ভট্টাচার্য দাদা। হ্যাঁ দর্শক, যে মানুষটি বিএনপির জন্য গত 16 বছর লড়াই করে গেছে, সেই মানুষটি কিন্তু এখন বিএনপির বিপক্ষে দাঁড়িয়েছে। হ্যাঁ দর্শক, অবশ্য তার কারণও কিন্তু রয়েছে, কারণ হাসিনার পলায়নের পর থেকেই কিন্তু অন্যরকম এক বিএনপিকে দেখা যাচ্ছে। চাঁদাবাজি এবং দখলদারিত্বের অভিযোগ তো উঠছেই তাদের বিরুদ্ধে, সঙ্গে কিন্তু তাদের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার বিতর্কিত কর্মকাণ্ডে কিন্তু দলটি এখন একরকম দেউলিয়ার পথে চলে গেছে। দেশের মানুষ এখন মনে করছেন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো তফাৎ নেই বর্তমানে, যে কারণেই কিন্তু পিনাকি ভট্টাচার্য দাদা বিএনপিকে সতর্ক করছেন বারবারই। এছাড়া দর্শক, বিএনপিকে নিয়ে আরো বেশ কয়েকটি গোপন তথ্য দেওয়া হবে আমাদের আজকের এই ভিডিওতে, তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু আপনি ভিডিওর বিস্তারিত একেবারে ভালো করে জানতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা সেই ভিডিওর মূল আলোচনায় চলে যাই। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বিএনপির কেরা উঠেছে, সেখানে আমি বলছি যে বিএনপি কেন এত নির্বাচন করে, আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে। আমি কইছিলাম যুক্তিটা আমি দিব। তো কেরা উঠলে বুঝলেন তো কোন কেরা, ওইটাই ওই কেরাতে মানুষ যেমন উত্তেজিত হয়ে যায়, তেমন বিএনপি 2025 সালে খুব উত্তেজিত হয়ে উঠছে। উত্তেজনার স্বপ্ন দোষ হবে 2026 সালে। আমি বানাইয়া কিছু বলতেছি না। বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল, আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি। এরা মাইর খেয়েছে ছাত্রদের কারণে, আজকে তাদের জীবন বাঁচাতে পারছে। আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল, তখন বাইরে হইয়া বাঘের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি। যারা এদের জীবন বাঁচাইলো, যাদের জন্য খালেদা জিয়া আজকে তার ছেলের বাসায়, যাদের আত্মত্যাগে আজকে বিএনপি নেতাদের এত লম্ফজম্প, তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড। বাংলাদেশের মানুষকে 16 বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানো কি করছে বিএনপি? বাঁচাতে পারছে? 1/11 ঘটানো বন্ধ করতে পারছে? তখন তো ক্ষমতায় বিএনপি জানান পারেনি। বাংলাদেশের উপরে যাইতে বসে এই ফ্যাসিবাদী শাসন, এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে? তা ওনারা বলেন ওনার মাস্টার মাইন্ড, তা অনেকের মধ্যে একজন না, অন্যতম না, একমাত্র মাস্টার মাইন্ড। এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। এই কথায় এখন হাসি পায় না, আমি হাসি কি করুম? পাবলিকই তো হাসতে হাসতে শেষ। তো বিএনপির কাছে আমার প্রশ্ন, আপনারা যদি আন্দোলন মাস্টার মাইন্ড হবেন, তাহলে আপনাদের 31 দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন? 1971 মুক্তিযোদ্ধাদের নিয়ে তো 21 নম্বর দফা আছে। তাদের তালিকা করবেন, স্বীকৃতি দেবেন। 2024 স্বীকৃতি কোথায়? তাদের পুনর্বাসন কোথায়? ভুলে যান না, এটা আপনাদের 2001-2006 এর অ্যানালগ দেশ না, এটা প্রযুক্তির বিশ্ব। নির্লজ্জ ভাবে আন্দোলনের ক্রেডিট নিবেন, আবার এইভাবে ধরা খাইবেন, আবার ক্ষমতাও যাইবেন। এত খাইতে চান কেন বাবারা? খাইবেন ভালো কথা, খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে। ছাত্রদের কি হালের বলদ পাইছেন যে তাদের ময়দা খেতে চাষ কইরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন? এই স্বপ্ন আপনার স্বপ্ন দোষ হবে 2026 সালে। চলেন দেখি কেন 2026 বাংলাদেশের জন্য খুবই জটিল, খুবই কঠিন, খুবই অনিশ্চিত একটা বছর হবে। বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল, ওই মূলা ক্ষেত দেখা 2021 সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল। মর্যাদা না, যে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না, তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নেব। আপনাদের প্রথম চ্যালেঞ্জ হইলো সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না, আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমু, বাকিগুলো খুঁজে বের করেন। আপনারা তো বহুত বুঝেন, সবার থেকে বেশি বুঝেন। আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো 2026 সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না। জিএসপি হলো সেই মেকানিজম যেটা ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের, বিশেষ করে গার্মেন্টসের শুল্ক মুক্ত প্রবেশ নিশ্চিত করা হয়। এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প। 2026 সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন, কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা। সুশাসনের কথা কইলাম না, ওইটা আপনারা কেমন পারবেন সেটা 2001-2006 সালের কথা মনে আছে, কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই। কেন জানেন? আপনারা হলেন ব্যবসায়ী আর বুঝদাদের নিয়ে তৈরি দল। গরিব মানুষরা রক্ত দেয় আর বড় লোকরা মাখন খায়। আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো। হ্যাঁ, কি অবস্থা বের করে দেন, না তো বাইরে ফেলে, পিঠে মরে যায়, বনে বাজারে ঘুমায় বেড়ায়। ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা, দারোয়ান হয়েছে, পাঠাওয়ে কাজ করছে, তাদের কোনো খবর থাকে না। সবাই আইসা তখন টেকার লোভে জবা হয় আশেপাশে, অর্থলোভী এলিট। এই বিএনপিতে অলিগার ভিড়তেছে না, এদের টাকা কামানোর একমাত্র উপায় হইল শ্রমজীবী মানুষের শোষণ। এরা তো শ্রমিকদের বেতন দিবে না, কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না, কারণ এইগুলো করলে তো টাকা কামাবে কেমনে? তাই আমরা বিএনপির ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো না, লিখে রাখেন। আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল
পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল, আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না, সেটা হারাবো, লিখে রাখেন। আর একটা চ্যালেঞ্জ হলো 2026 সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপিরাইট আইনের প্রয়োগ শুরু হবে। এর মানে কি জানেন? সবকিছুরই কপিরাইট আছে, বুঝছো? সবকিছু ওই কপিরাইটে ফ্রি দিতে হয়। বইয়ের যেমন কপিরাইট থাকে, আমি অবশ্য বইয়ের কপিরাইটের ফি পাই না, আমি কপিরাইট ছেড়ে দিচ্ছি, সেজন্য দেখেছেন না মেলা বই আবার ছাপা হয়ে খালি বিক্রি হয়, কিন্তু এরা পয়সা কালে আমি পাই না। এইরকম কপিরাইট আছে পৃথিবীর সব জিনিসের উপরে, ওষুধের উপরে আছে। এই কপিরাইটের যখন প্রয়োগ শুরু হবে তখন ওষুধের কপিরাইটের ফি আমরা এখন দিই না, সেজন্য আমাদের দেশে ওষুধের দাম কম। এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হলে প্রথম ভিকটিম হবে আমাদের ওষুধ শিল্প। আজকে গরিব মানুষ যে ওষুধ 10 টাকা দিয়ে কিনে খেতেছে তার দাম হবে 500 টাকা। আমাদের যখন ওষুধ উদ্ভাবনের যে সূত্র, তার জন্য রয়্যালটি দিতে হবে, কপিরাইট ফি দিতে হবে। অলরেডি আসন্ন দাম বাড়ার সাথে মানুষের অভ্যাস তৈরি করে নেওয়ার জন্য আইএমএফ ওষুধের দাম বাড়ানোর জন্য পরামর্শ দিছিল এবং ভ্যাট প্রয়োগ করছিল। আমরা দাবরানি দিছি, সরকার তাৎক্ষণিক সিদ্ধান্ত বাতিল করছে, আমরা ধন্যবাদ জানাই। অবশ্যই এইরকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না, কারণ তাদের তো ব্যবসায়িক ক্লাবকে টাকা কামানোর ধান্দা করে দিতে হবে। অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে 2026 সালে ওষুধ রপ্তানি বাদ দেন, দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবেন না আপনারা। এরপরে চ্যালেঞ্জ হলো বিদেশিরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয় সেটা বন্ধ হয়ে যাবে। আমাদের তখন উন্নয়ন বাজেটের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্যিক হারে বৈদেশিক ঋণ নিতে হবে। তাইলে বুঝতে পারতেছেন সুদ দিয়ে ঋণ নিতে হবে। ওই টাকাটা আমরা কেমনে পাবো? ওই টাকাটা উপার্জন করবো, উপার্জন করে তো সুদ শোধ দিতে হবে। আভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে তারপরে ওই সুদটা শোধ দিতে হবে। এটা কেমনে করবেন আপনারা জানেন? আপনাদের ক্রাউডে তো করবেন, এইসব নিয়ে কথা বলতে দেখি না। এইসব ফাও মজা করার দিন শেষ। বিএনপির যারা ভাবতেছেন যে ক্ষমতা এসে 16 বছরে ক্ষুধা মিটাবেন, তাদের জন্য এক বালতি সমবেদনা রইল। এইরকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টাইনে নামায় দিবে যদি দায়িত্ব নিতে না জানেন। 4 নম্বর হইতেছে আমেরিকার সাহায্য বন্ধ হয়ে গেছে। সারা দুনিয়ায় আমাদের তৃতীয় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা ট্রাম্প আসার পরে। 1 আর 2 নম্বর হইতেছে জাপান আর ইংল্যান্ড। 2022 সালে কত টাকা দিছিল আমেরিকা তারা জানেন? আমেরিকা, শুধু আমেরিকা $32 বিলিয়ন। এই টাকাটা হাওয়া হয়ে যাবে, কই পাবেন সেটা? $32 বিলিয়ন তো লাগবে, তাহলে কেমনি সামাল দেবেন? কোথেকে পাবেন? আমাদের পাশা দেখতে সামনে উদাম হয় আর সামনে দেখতে পাশা উদাম হয়, পারবেন এই টাকার বিকল্প যোগান দিতে? পারবেন না ভাই। দেখেছেন তো IMF $4-5 বিলিয়ন দিতে কিরকম প্যারাপ্যারি করে। $32 বিলিয়ন কোটি থেকে পাবেন। তবে এইসব চ্যালেঞ্জের সমাধান আমাদের জানা আছে, কারণ আমরা গত 10 বছর যখন হাসিনার খেদানোর আন্দোলন করেছি তখন আমরা এটা নিয়ে কাজ করে রাখছি, ঠিক করে রাখছি। হাসিনা জয় বাংলা হইলে আমাদের কি কি করা লাগবে, এই সংকট মোকাবিলা করার জন্য কি কি করা লাগবে সেটা আমাদের প্ল্যান করা আছে। তার প্রথম পদক্ষেপই ছিল প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে বসানো। আলহামদুলিল্লাহ আমরা এটা পারছি, উনি রাজি হয়েছেন। তিনি এমন একজন মানুষ যার আন্তর্জাতিক খ্যাতির কথা বিবেচনা করে বিশ্ব নেতারা আমাদের অভূতপূর্ব সুযোগ দেবেন এবং দিতেছেন। ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিলেও রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই। কাদের কারণে? আমাদের সরকারের কারণে, প্রফেসর ইউনূসের কারণে। তো প্রফেসর ইউনূসের এত গুরুত্ব কেন? কারণ যেই মানুষ তার অর্থনৈতিক মডেল দিয়া সারা বিশ্বে দারিদ্র্য মোকাবেলা করছেন, সেই মানুষের 3-0 কনসেপ্ট, যেটা আমি আগে কইছিলাম, এটা প্যারিস অলিম্পিকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল। উনি ছিলেন প্যারিস অলিম্পিকের একজন প্রধান ব্যক্তি। সেই মানুষের উপযুক্ত কোনো পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে যিনি ভারতের আর পশ্চিমের ঠাপ একই সাথে সামলাইতে পারবেন? আপনি তো পারেন নাই। 1-11 ক্ষমতা আপনার লোকি আজউদ্দিন, আর্মি চিফ আপনাদের বানানো, তারাই আপনাকে উস্তে দিল, সাথে জামাতও ছিল। পারেন নাই 1-11টাকে। এখন আমরা কেমনে পারবেন? যাই হোক, আমাদের পরিকল্পনার একটা ডেমো দিলাম। পুরো পরিকল্পনা আমাদের সাজানো আছে 2026 সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব। আমি যে ফাঁকা আওয়াজ দিই না তা নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেক পরিকল্পনার মধ্যে দিছি, আরো দিব। এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা কিভাবে করতে হয় সেটা দেখাইছি। সমস্যার 100টা সমাধান আছে। কি ভাবছিলেন যে আপনাদের জন্য বলে দিব বাকিগুলা? আপনাদের পরীক্ষা নকল করার মতো সরকার নকল করে চালাবেন? আমাদের সাথে অ্যালাই করেন, আমরা যেভাবে দেখতে চাই আপনাদেরকে সেইভাবে থাকেন, সেই রাস্তায় থাকেন, আমাদের সাহায্য পাবেন, আমাদেরকে পাশে পাবেন। আমাদেরকে তো সত্যি মনে করতেছেন এখন? হ্যাঁ, আমাদের কাছে সব বিষয়ের ওষুধ আছে। আপনারা এই লোকগুলোকে চান কিনা পাশে, সেটা আপনাদের সিদ্ধান্ত। এবার আসেন দেখি বিএনপি কেন নির্বাচন চায়। কারণ বিএনপির কাছে নির্বাচন হচ্ছে হরলিক্স, হ্যাঁ, এমনি খায়। হ্যাঁ, বিএনপি নির্বাচন এমনি চায়, মানে বুঝে না কেন চায়। আসল কথা হলো বিএনপি কে নির্বাচনের জন্য চিল্লাইতে বুদ্ধি দিচ্ছে তাদের নয়া বন্ধু ভারত। ভারত এখন বিএনপি কে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে। বিশ্বাস হয় না? দেখেন, মির্জা ফখরুল যখন নির্বাচনের ডাক দেয় তখন ছাত্রলীগ তাদের বিদেশে পলাতক নেতাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে। ছাত্রলীগের এই সাহস কোথেকে আসে আমি জানি না। মায়ের মনে কম পাইছিল। আমি কইছিলাম যে এদের জন্য মায়ের চেয়ে উপকারী আর কোনো ভাইটামিন নাই। এখন বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টার মাইন্ড। তারা বিএনপির কামলাদের দিয়ে নির্বাচন বললে কান্নাকাটি করাবে, সামনে আওয়ামী লীগ রাজনীতির মাঠে উকি ঝুঁকি দিবে। আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিগুলো পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতা ভগিনীরা যথেষ্ট। যেই মায়ের 5ই আগস্টের পর 19 সালের দিকে টাকাই দিতে পারি নাই, সে পাওনা শোধ করে দিতে হবে। আর বিএনপি রে কইতেছি, ভারত আওয়ামী লীগের সাথে যে বাসা করতেছে ওইখানে আপনারা কাবাব নে হাড্ডি, ওইখানে আপনাদের কোনো জায়গা নাই। মজা শেষে ফেলা দেবে। এই বিএনপি রে ভারত এখন ক্ষমতার লজেন্টিউস দেখাচ্ছে, বুঝছাও? ক্ষমতার লজেন্টিউস দেখা বিএনপি ওই ক্ষমতার মূলার পিছে যাচ্ছে। তারপরে লজেন্টিউসের আমও যাবে, সাথে সালাও যাবে।
কেমনে বিএনপি কে ভারত ফেলা দেবে ক্ষমতা দিকে শুনবেন, প্ল্যানিং শুনবেন, শুনেন আমার কাছে। ভারত জানে 2026-এর চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব না। এটা আমার মতো মূর্খ মানুষ বুঝলে ভারত তো অনেক আগে থেকে জেনে আছে, যখন বিএনপি দেশের অর্থনীতি নিয়ে ঝামেলায় পড়বে তখনই শুরু হবে বিক্ষোভ আন্দোলন। এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে, মানুষ খেতে পারবে না তো, চাকরি থাকবে না তো, মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো। লোক ওইখানে আওয়ামী লীগ কি তাণ্ডব করেছিল মনে আছে না? এখন যে পুলিশ আছে, পুলিশে পুরো রেতে হাসিনা, পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে। 1/11-এর টাইমে যেমন আসিল ওই মির্জাফরের সেনাবাহিনীর মতো, ছাত্রলীগ যুবলীগ গট থেকে উঠে আন্দোলনে জয়েন দিবে, আর আমার হাসু চুপ কইরা ঢুকে পড়বে। আন্তর্জাতিক চাপের কাছে তখন নত জানো বিএনপি, দেশীয় আন্দোলনে দিশেহারা বিএনপি তখন আওয়ামী লীগের সাথে আতত করে পলাবে, আওয়ামী লীগ যেমন পলাইছিল। আর দেশে ফিরে আসবে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ, আবার সেই ভারতীয় আধিপত্যবাদ যা কায়রা নিছিল আমাদের জীবনের 16টা বছর, বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে। যারা কায়রা নিছিল বর্বর ভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন, যারা আমাদের 25,000-এর মতো ছাত্র জনতাকে আহত করে চিরজীবনের জন্য পঙ্গুয়ার দৃষ্টিহীন করে দিচ্ছে, সেই আবু সাইদ মুগ্ধ ওয়াসিমদের রক্ত শুকানোর আগেই যেই দল নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলাইতেছে, তারা আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না। আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের পারফরমেন্স দেখে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার। স্বরাষ্ট্র উপদেষ্টা কার রিকমেন্ডেশনে জানেন? বিএনপি। শিক্ষা উপদেষ্টা কার? বুঝলাম তো, বিএনপি। এই খালাস বিদেশে কোনো অনুষ্ঠানে যায় না। 5ই আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনে সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে, ছাত্ররা আন্দোলন করছে তাদের অধিকারের জন্য, আর আওয়ামী লীগ তাদের ন্যায্য অধিকারের আন্দোলনের নাম দিছে সন্ত্রাসী কর্মকাণ্ড। দায়িত্ব আসার পর সবার আগে উচিত ছিল বিদেশি সহযোগীদের কাছে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিস্থিতি তুলে ধরা এবং সকল দ্বন্দ্বের সমাধান করা। তা না কইরা তিনি তার ব্যাপার সামলানোর অপারগতার কথা বইলা বিদেশে যাইতেছেন না। আপনি কি ভাবছেন স্যার আমরা বুঝি না? আপনি তো বিএনপির পরামর্শে আসছেন। ইংলিশ স্যারের সরকারের ভাবমূর্তির জন্য কাজ করলে তো আপনার আসল লক্ষ্য পূরণ হবে না। বিএনপির 31 দফা দেখে তো মনে হয়েছে তারা শিক্ষাঙ্গনের সমস্যাটাই বুঝেন নাই। বুঝে তো আর বই বিতরণ, শিক্ষাঙ্গনের বিরোধ এগুলোর সমাধান আগে থেকেই করতেন। ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলছি, বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি বাগড়া দিচ্ছে, ছাত্রদল বাগড়া দিচ্ছে। কেন? কারণ ছাত্রদল জিততে পারবে না বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে। আপনি তো নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝেন না, নিজের খুবই সংকীর্ণ স্বার্থ। ছাত্রদের স্বার্থ তো আপনাদের কাছে নাই, তাহলে তো আপনারা সংসদ নির্বাচনের কথা মেনে নিতেন। করতে চাচ্ছেন না কেন সংসদ নির্বাচন? বাগড়া দিচ্ছে কেন ছাত্রদল? তার মানে তো আপনারা পারবেন না, এটা হারে যাবেন। হারবেন যে জন্য, সেজন্য আপনি ছাত্র সংসদ নির্বাচন হইতে দিবেন না। নির্বাচন করছেন, ম্যান্ডেট করছেন, গণপরিষদের নির্বাচন করেন, আমরা সবাই বলতেছি, সেটা তো করবেন না। কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে, সেটা তো করতে চাচ্ছেন না। গণপরিষদের নির্বাচন করেন, ম্যান্ডেট নেন, আপনারাই করেন, আপনারাই আসেন, সেটা করবেন না। যারা বিপ্লব করলো, যারা দেশটাকে রক্ষা করলো রক্ত দিয়া, তাদের প্রতি আপনাদের পর্বত প্রমাণ ঘৃণা, শত্রু বানায় ফেলছেন তাদেরকে। আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাইছিলাম, তার জন্য আমাদের সন্তানেরা অকাতরে জীবন দিছিল। একই পাক চক্রে ঘুরপাক খাওয়ার জন্য তারা জীবন দেয় নাই। আমরা চাই বিএনপি নতুন সময়ের দিশা দিক, মানুষের এই বিপ্লবী আকাঙ্ক্ষাকে ধারণ করুক। আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আপনাদের দল পরিশুদ্ধ করেন, দেশের অর্থনীতি গতিশীল করে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রফেসর ইউনূস যথাসময়ে নির্বাচন দিবেন। এইটা মেহেরবানি করে ওনার উপরে ছেড়ে দেন, ওনার বিবেচনার উপরে। আমরা দেশবাসী ওনার উপরে আস্থা রাখছি, আপনারাও রাখেন। দেশবাসীর মুখোমুখি দাঁড়ায়েন না মেহেরবানি করে। আপনারা আমাদের সহযোদ্ধা, আমরা ছাত্রদের নেতা মানছিলাম, এবার আপনারাই আমাদের নেতা হইয়া ওঠেন, নেতার মতো আচরণ করেন। নেতাদের আকাশের মতো উদার হইতে হয়। নেতা সেই যে নিজে কাঁদে অন্যকে কাঁদায় না, নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না, নেতা সেই যে জনগণের সব কষ্টকে সব দুঃখকে নিজে আপন করে নিতে পারে, নেতা সেই যে সবচেয়ে দুর্বল মানুষের আশ্রয় হয়ে উঠতে পারে। নিজেকে প্রশ্ন করেন সেই জায়গায় আসছেন কিনা, না আসতে পারলে অপেক্ষা করেন। ইনকিলাব জিন্দাবাদ। ছিল বিশেষ করে বিএনপির মধ্যে একটা ধারণা ছিল যে আওয়ামী লীগকে বিদায় করা মাত্র বিএনপি ক্ষমতার মসনদে আসীন হবে। সেটা নির্বাচনের মাধ্যমে বিদায় কিংবা আন্দোলনের মাধ্যমে বিদায়, যে কোনো ভাবে বিদায় করে বিএনপি ক্ষমতায় আসীন হবে। কিন্তু সে আশায় ঘুরে পালিয়ে বিগত 6 মাসে এটি অন্তত পক্ষে এই ধারণাটি পরিষ্কার হয়েছে যে বিএনপির সেই আশায় ঘুরে পালে। বিগত 6 মাসে বিএনপি উন্মুক্ত ভাবে রাজনীতি করতে পারছে, এটি বিএনপির অর্জন। কিন্তু আগামীর ক্ষমতা বা ভবিষ্যতের রাষ্ট্র ক্ষমতায় বিএনপির যেন দিনকে দিন এটি রাষ্ট্র ক্ষমতার যে একটা হাতছানি দেওয়া, সেই হাতটা দূর থেকে দূরে সরে যাচ্ছে। চোখ রাঙাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে জামাত ইসলামী বাংলাদেশ, এবং সেই সাথে আসছে সমন্বয়কদের রাজনৈতিক দল। সমন্বয়কদের রাজনৈতিক দলও আরো ঘাম ছাড়িয়ে ছেড়ে দেবে বিএনপিকে। শুধুমাত্র সমন্বয়করা নিজেরা তো রাজনৈতিক দল করছে না, তার সাথে তারা হানা দেবে। শুধুমাত্র ছাত্ররা সমন্বয়কদের নিয়ে রাজনৈতিক দল হচ্ছে না, দলটি হচ্ছে পেশাজীবীদের নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে। এর মধ্যে বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সেই দলে যোগদান করবার জন্য। এর মধ্যে আওয়ামী লীগ নেতাদের সাথেও যোগাযোগ করা হচ্ছে সেই দলে যোগদান করবার জন্য। যারা বিশেষ করে যারা ক্লিন ইমেজের, যারা একটু পরিচ্ছন্ন, তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সেই জায়গায় সেই রাজনৈতিক দলটি কি ভূমিকায় আসে বা কি ভূমিকায় অবতীর্ণ হয় সেটি বড় প্রশ্ন। শুধু তাই নয়,
উপদেষ্টা পরিষদের মুরব্বীদের কেউ কেউ সেই রাজনৈতিক দলের মূল কর্ণধার হয়ে উঠতে পারেন। সেই জায়গায় সেই রাজনৈতিক দলটি কতটা ঘাম ঝরাবে বা ঘাম ঝরাতে পারবে সেটি মাঠে আসলে তখন মন্তব্য করা যাবে, আগে আগাম মন্তব্য করা যাচ্ছে না। কারণ ওই রাজনৈতিক দলটির পেছনে রাষ্ট্র আছে। আজকে ছাত্ররা যে দলটি করছে সেই দলে আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা এসে যে যোগদান করবে না, কিংবা বিএনপির যে অনেক ত্যাগী নেতা এসে যোগদান করবে না, এই গ্যারান্টি কিন্তু এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে না। সেই জায়গায় ওই দলটি চোখ রাঙাবার জন্য আসছে। অন্যদিকে জামাত, আমরা এই যে গত 6 মাসে বিভিন্ন জরিপ ফলাফলে দেখছি যে আওয়ামী লীগের জয় জয়কার অবস্থা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু সেই সাথে মাঠে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর মধ্যে বিএনপির তুলনায় জরিপ ফলাফলে জামাতকে এগিয়ে থাকতে দেখছি। এটি কিন্তু বিএনপির জন্য যথেষ্ট উদ্বেগের বিষয়। একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল, আর একদিকে জামাতে ইসলামী বিএনপিকে চোখ রাঙাচ্ছে। অন্যদিকে সদ্য ক্ষমতা থেকে বিদায় নেওয়া, ছুড়ে ফেলা এই মুহূর্তে যে দলটির বেশিরভাগ নেতা এক প্রকার আত্মগোপনে আছে, দেশে বিদেশে, বেশিরভাগ নেতাকর্মী জেলে আছে, বেশিরভাগ নেতাকর্মী রাজনীতি করতে পারছে না, সেই রাজনৈতিক দল, সেই বিদায়ী ক্ষমতাধর রাজনৈতিক দল আওয়ামী লীগ। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? পিনাকি দাদার কথাগুলি কতটা যুক্তিযোগ্য মনে হয়েছে আপনার কাছে? দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।